নমস্কার, আমি রত্নাবলী হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ভালো আছি ভালো থেকো নিয়ে। আজকে আমরা পপুলার ডিমান্ডে ফিরিয়ে নিয়ে এসেছি আমাদের অত্যন্ত প্রিয় শিশু মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অমিত রঞ্জন বিশ্বাসকে। অমিত, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আসার জন্য। আমি শুধু দর্শকদের একটুখানি খেই ধরিয়ে দিতে চাই, আমাদের আগের দিনের যে আলোচনা অমিতের সাথে হচ্ছিল সেখানে আমরা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে কথা বলছিলাম। অর্থাৎ অটিজম মানে বাচ্চাদের যে অসুখটা হয় ছোটবেলায়, অটিজম একদিকে এবং অন্যদিকে অ্যাসপারজাস। এই পুরো অটিজম থেকে অ্যাসপারজাসের যে যাত্রাটা, সেই যাত্রা পথটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং তার কার্য কারণ, তার কি প্রতিক্রিয়া হতে পারে এবং পরিবারের ভূমিকা কি হবে ইত্যাদি নিয়ে। আজকে আমরা সেই বিষয়ে আবার একটু আলোচনা করে নিয়ে আমরা চিকিৎসায়নের দিকটায় আজকে একটু বেশি নজর দেব। তার কারণ আগের দিন এবং তারপরে অনেকগুলি ফোন আমাদের কাছে এসেছে যেখানে পরিবারের বিশেষ করে মারা ভীষণ উদ্বিগ্ন হয়ে ফোন করে জানতে চেয়েছিলেন যে এই ওষুধ দেওয়া হচ্ছে, এই ওষুধগুলো কাজ করছে কিনা, করবে কিনা ইত্যাদি প্রশ্ন নিয়ে। তো মনে হয়েছিল যে এইটা বোধহয় কোথাও আমাদের বিশ্লেষণ করে ব্যাখ্যা করে দেখার প্রয়োজন আছে। আর অমিত যেহেতু এখন কলকাতায় আছেন, উনি তো থাকেন বিলেতে, উনি প্র্যাকটিস করেন বিলেতে, যেহেতু আছেন আমরা ভাবলাম এই সুযোগে তাকে নিয়ে আসি আমাদের এই অনুষ্ঠানে অতিথি করে। আর ফোন নাম্বারগুলো একটু আপনাদের চট করে মনে করিয়ে দিই। আপনারা ফোন করবেন কলকাতা থেকে যে দর্শক বন্ধুরা দেখছেন তারা 40073266, 40073267। যারা পশ্চিমবঙ্গ এবং দেশের বাইরে থেকে ফোন করছেন তাদের জন্য ফোন নাম্বার হলো 40073269। অমিত রঞ্জন বিশ্বাসের সম্বন্ধে শুধু আরেকটি কথা একেবারেই না বললে নয়, এটা আমার বলতে ইচ্ছে করছে। সেটা হলো যে অমিত, আপনারা অনেকেই জানেন যে কবি এবং সাহিত্যিক। তিনি অনেক স্ক্রিপ্ট লিখেছেন এবং সেই নিয়ে নাটক হয়েছে, গদ্য কবিতা নাটক অনেক কিছু হয়েছে। একটি নাটক হোমা পাখি বলে, সেখানে উনি আমাদের মনে, মধ্যবিত্ত দর্শকের মনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উস্কে দিয়েছিলেন যে হু ইজ ইনসেন, কে আসলে কোট আনকোট পাগল। আজকে আমরা অমিতকে পেয়েছি। অমিত, তাহলে শুরু করব একদম অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার দিয়ে। আমাকে একটু আমাদের জন্য বলো যে অটিজম প্রথম কোন বয়সে আমরা আইডেন্টিফাই করতে পারবো, পেরেন্ট হিসেবে আমাদের কোন দিকগুলোর আমাদের নজর রাখতে হবে? প্রথম কথা হচ্ছে যে একটু রিক্যাপিচুলেট করা যাক। আমি আগের দিনই বলেছিলাম যে অটিজম ডায়াগনোসিস বা বুঝতে গেলে তিনটি জায়গা আমরা দেখি, তিনটে ডায়াগনস্টিক এরিয়া আমরা দেখি। তো যদি স্পেকট্রামের এই দিকটা হয়, মানে খুব সিভিয়ার এন্ডটা হয়, তখন আমরা অনেক সময় বোঝা বা মা বাবার ক্ষেত্রে এবং প্রফেশনালদের কাছে বোঝাটা খুব স্বাভাবিক। কিন্তু যদি আর একটা এন্ডে যদি দেখা যায়, যাকে আমরা বলি অ্যাসপারজাস সিনড্রোম, হায়ার স্পেকট্রাম আর হায়ার ফাংশনিং অটিজম, তাহলে কিন্তু অনেক বয়স অবধি অনেক সময় বোঝা মুশকিল এবং অনেকে ভাবেন এটা অড, এটা এক্সটেন্ট্রিক, আর একটু অন্য রকম। কিন্তু ওই অটিজমের ডায়াগনোসিসটা করা মুশকিল হয়। আমার কাছে যারা আসে অ্যাসপারজাস সিনড্রোম নিয়ে, তারা 15, 16, 13, 14, তারপর 10-এর পরে আসে সাধারণভাবে, কারণ ওই অনেকেই বুঝতে পারে কিছু একটা অড, কিছু ঘটছে না। তো আমি প্রথমে বলি যে কোন কোন, একটু আমার মনে হয় বিশ্লেষণটা আজকে একটু বেশি করে করাটা ভালো। প্রথম কথা, তিনটে এরিয়া আমি আবার বলি। প্রথম এরিয়া হচ্ছে ইংরেজিতে যাকে বলে সোশ্যাল কমিউনিকেশন প্রবলেম অর সোশ্যাল ইন্টারঅ্যাকশন প্রবলেম, আরেকটু বাড়িয়ে রেসিপ্রোকাল সোশ্যাল ইন্টারঅ্যাকশনের প্রবলেম। কি হয়, এরা সামাজিক যে শৈলী সেটা ছোটবেলা থেকেই শিখতে না, মানে ছোটবেলা থেকে তাদের মধ্যে থাকে না। যেমন ওরা খুব ছোটবেলা দেখি যখন বাচ্চা মা কোলে থাকেন,
এবং এবং ব্রেস্ট ফিড করে তখন তাদের চোখের দিকে তারা তাকান না, মা স্মাইল করলে তারা রেসপন্ড করে না। আচ্ছা অথবা সোশ্যাল এনভায়রনমেন্ট আমরা যদি কিউরিওসিটি চারিদিক দেখছি থাকে, ওরা দেখা গেলে ভেরি প্যাসিভলি বেবি। অথবা ওই আমরা বলি পয়েন্টিং, শোয়িং, কোনো কিছু দেখি করে শেয়ার করা, ওইটা দেখানো, ইন্টারেস্ট কাউরে নিয়ে আসা, বাচ্চারা যেটা করে সেগুলো দেখি না। অথবা কোলে যখন আমরা বেবিকে বলি কি কেমন আছো, হ্যালো ইজ মাই বেবি, ওরা বাচ্চারা ভাষা না থাকলেও বম করে ব্যাক করে। এই যে রেসিপ্রোকাল কমিউনিকেশন, এটা ছোটবেলা থেকেই কিন্তু আমরা দেখতে পাই না। আরেকটু বড় হলে দেখা যায় ওরা যখন নার্সারি যাচ্ছে, নার্সারি বা প্লে স্কুল যাচ্ছে, দেখা যায় একটু প্যারালাল প্লে, মানে সবার সাথে মিশতে পারছে না, আলাদা করে রয়েছে। যেমন ওরা নিজের একটা জগতের মধ্যে মিশে গেছে, সবার সাথে যুক্ত। আমি যদি একটা অ্যাডাল্ট এসে তাকে নিয়ে গিয়ে একটা গ্রুপে জয়েন করে দেওয়া যায়, দেখা যায় সমস্ত বাচ্চাদের সাথে সে মানিয়ে নিতে পারছে না, নিজের মতো খেলছে, শেয়ার করতে পারছে না, টার্ন টেক করতে পারছে না, কোঅপারেট করতে পারছে না। অথবা এমন এমন দুষ্টুমি করছে, কারো চুল ধরে টানছে, মারছে, চেঁচাচ্ছে, মনে হচ্ছে যে সমাজে মিশে যাওয়ার ব্যাপারটা থাকে না। আরেকটু বড় হলে দেখা যায় স্কুলে প্লেগ্রাউন্ডে তারা একা একা খেলছে, অথবা কোনো জিনিসে তারা প্যাসিভলি থাকছে। অথবা অনেকের হয় কি এই সাইড অফ দ্য স্পেকট্রামে তারা প্যাসিভ থাকে না, তারা জয়েন করতে চায়, কিন্তু যে রুল অফ দ্য গেম তারা মেনটেন করতে পারে না। ফুটবলে গিয়ে নিজের মতো করে নিজে খেলতে থাকে, হ্যাঁ, অথবা কোনো বোর্ড গেম খেলছে, আমাকে জিততে হবে, আমি না জিতলে সর্বনাশ হয়ে যাবে, নিজের মতো করে, মানে ইটস ডমিনেটস দ্য গেম। হ্যাঁ, এই ব্যাপারটা হয়। এই করতে করতে এটা হচ্ছে সামাজিক এই সমস্যাগুলো নিয়ে তারা কিন্তু আসতে পারে, 1 নম্বর। 2 নম্বর যেটা প্রবলেম আমরা ছোটবেলা থেকে দেখি, যেটা খুব সহজেই চোখে পড়ে, যেটা হচ্ছে কমিউনিকেশন বা ল্যাঙ্গুয়েজের প্রবলেম, ভাষার প্রবলেম, ভাষা বোঝার প্রবলেম, বলার প্রবলেম, বা সোশ্যাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজের প্রবলেম। কিরকম? অনেকের ভাষাই থাকে না, মামা দাদাও বলতে পারে না, খুব লিমিটেড ল্যাঙ্গুয়েজ। আবার অনেকের হয় ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ খুব ভালো, কিন্তু বুঝতে পারছে না। যেমন আমি যদি বলি তুমি ওই ঘরে গিয়ে বাবার জামা, মায়ের এই ব্যাগটা নিয়ে এই ঘরে এসে এখানে বসো, ওই কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ফলো করতে পারে না। হ্যাঁ, আবার এরকম অনেকে হয় যে তারা দুটো ল্যাঙ্গুয়েজই ভালো, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ তারা ইয়ে করতে পারে না, পড়তে পারে না। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমাদের দেখতে হবে, সোশ্যালি এবং ল্যাঙ্গুয়েজে তারা অন্যের পয়েন্ট অফ ভিউ দেখতে পায় না, যে অন্যে কি ভাবছে, অন্যের ফিলিংস কেমন হচ্ছে সেটা ভাবতে হবে। যেমন আমি বলছি, একজন হয়তো আমার ভাই পড়ে গিয়ে উচ্চস্বরে কাঁদছে, ও হাসতে থাকলো, অথবা একজন কলার খোসায় পড়ে গিয়ে গেল, হা হা করে হাসলো।